Midnight Audio. কুহেলির মনটা আজ সকাল থেকেই ভীষণ খুশি। আর মাত্র কয়েক ঘন্টা পরেই নিজের বেস্ট ফ্রেন্ডের বিয়ে। যদিও অনেক ঝড়জল পেরিয়ে সেই বেস্ট ফ্রেন্ড আজকে তার ননদও বটে। যাই হোক, কাজের আর অন্ত নেই এখন। কিন্তু বড্ড ভয়ানক দুঃস্বপ্নটা যেন মাঝে মধ্যেই ফিরে ফিরে আসছে। কি যেন নাম বলেছিল মেয়েটা? কুনি। নামটা ভীষণ চেনা, কিন্তু কিভাবে? হঠাৎই এক প্রচণ্ড চিৎকার। তবে এই চিৎকার এখানেই থামল না। ওই অশুভ ছায়াটা কেড়ে নিচ্ছে একের পর এক প্রাণ। কেউ কেন বারবার কুহেলিকে ভয় দেখাচ্ছে? ও কিভাবে কুহেলি বন্ধ করবে এই মৃত্যু মিছিল? প্রশ্ন অনেকগুলো, উত্তর জানে একমাত্র কুনি। তাই আর দেরি না করে শুনতে থাকুন আমাদের আজকের নিবেদন, কুনি। শাঁখ বাজানোর পরে শোভাদেবী কুহেলিকে বললেন, বৌমা, যাও তো বাড়ির পেছন দিকে ধূপবাতি দেখিয়ে এসো। যাই মা। হরে কৃষ্ণ 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 হরে হরে। ছোট বউ কুহেলি শাশুড়ির কথা মতো বাড়ির পিছন দিকে ধূপবাতি দেখাতে গেল। এই বিশাল ঘোষবাড়ির পেছন দিকের বড় বারান্দা পেরিয়ে উঠোনের মতো অনেকটা ফাঁকা জায়গা, যেখানে বাড়িতে খাবার মতো কিছু সবজি চাষ করেন বেণীমাধব ঘোষ। এই উঠোন পেরিয়ে বাড়ির সীমানা ঘিরে বেড়া দেওয়া আছে। তার বাইরে বিশাল চাষের জমি, তার উপরে রেল লাইন। এখন সর্ষে চাষের সময়। চারিদিকে যেন হলুদ সর্ষে ফুলের গালিচা বিছানো রয়েছে। সন্ধ্যার এই সুন্দর মৃদু বাতাসে সর্ষে ফুলের মৃদু গন্ধ ভেসে আসছে। সন্ধ্যার অন্ধকারে এই দিকে যেতে নতুন বউয়ের একটু ভয় ভয়ই করছে। বারান্দার আলো এদিকে পৌঁছয় না। বাতি দেখাতে গিয়ে সীমানা অবধি এগিয়ে গেল কুহেলি। একটু দাঁড়ালো। খুব আরাম লাগছে এখানে দাঁড়িয়ে। ফিরে আসবার সময় খুব মৃদু একটা খিক খিক আওয়াজ শুনে সে ঘুরে দাঁড়ালো। দেখল বেড়ার বাইরে আধ ছেঁড়া ময়লা ফ্রক পরা কাদামাখা একটা ছোট মেয়ে দাঁড়িয়ে আছে। এই 7-8 বছর বয়স হবে বড় জোর। সে তার দিকে তাকিয়েই হাসছে। কে রে তুই? ভর সন্ধেবেলা এই অন্ধকারে এখানে কি করছিস? আমার নাম কুনি। আমাকে চিনতে পারলে না তুমি? কুনি? নামটা কেমন চেনা চেনা লাগলো যেন। তারপর মেয়েটার বুকের দিকে তাকিয়ে আঁতকে উঠল কুহেলি। এই অন্ধকারে বোঝা যাচ্ছে ফ্রকের বুকের কাছটায় লাল লাল চাপ চাপ রক্ত, আর বুকের বাম দিকটায় হৃৎপিণ্ডের কাছটায় একটা বড় গর্ত। সেখান থেকে হৃৎপিণ্ডটা কেউ যেন উপড়ে নিয়েছে। উফ, কি বিভৎস লাগছে বাচ্চাটার হাসিটা। ভয়ে ছুটে ঘরে পালিয়ে এলো সে। অন্ধকারাচ্ছন্ন সর্ষে ক্ষেতের মধ্যে দিয়ে কোহেলি ছুটছে। চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। হাঁপিয়ে পড়ছে সে। কপালে এই শীতেও বিন্দু বিন্দু ঘাম। গলা শুকিয়ে যাচ্ছে তার। চিৎকার করে বাড়ির লোককে ডাকতে চাইছে, কিন্তু গলা দিয়ে একটা আওয়াজও বেরোচ্ছে না। পিছনে ছুটে আসছে কুনি। অতটুকু বাচ্চার হাসিটা অমন ভয়ঙ্কর হয় কি করে? দাঁড়াও নতুন মা, আমার কাছে এসো। হাত বাড়িয়ে আসছে সে। এই বুঝি কুহেলিকে ছুঁয়ে ফেললো সে। কুহেলি আর পারছে না। বাড়ির পেছন দিকের বেড়ার কাছে এসে শেষ আলটা পেরোতে গিয়ে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে গেল সে।
উঠতে গিয়ে পিছন ফিরে দেখে কুনি দাঁড়িয়ে আছে, তার পা টেনে ধরেছে পিছন দিক থেকে। ওইটুকু বাচ্চার গায়ে কত শক্তি! কুহেলিকে পা ধরে হিঁচড়ে টেনে নিয়ে যাচ্ছে সে। আমার ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি যাবো না, না না না, আমি যাবো না তোমার সাথে, ছাড়ো, ছাড়ো আমায়। কিন্তু না, আজ আর কুনির হাত থেকে তার কোনো মুক্তি নেই। বাঁচাও, বাঁচাও আমায়। আমি যাবো না, না না, আমি যাবো না, আমি কিছুতেই যাবো না। এই কুহেলি, কুহেলি, কি হয়েছে তোমার? ওরকম করছো কেন? ধরফর করে উঠে বসে কুহেলি। সায়নের ধাক্কায় ঘুম ভাঙে তার। এখনো সে ঘামছে। কি হয়েছে তোমার কুহু? বাজে স্বপ্ন দেখেছ? ফ্যাল ফ্যাল করে স্বামী সায়নের দিকে তাকিয়ে থাকে সে। সায়ন আদর করে তাকে কুহু বলে ডাকে। ওহ, এতক্ষণ তাহলে স্বপ্ন দেখছিল সে? কি ভয়ঙ্কর স্বপ্ন! স্বপ্ন? জল, একটু জল। হ্যাঁ, খুব খুব বাজে স্বপ্ন। আচ্ছা আচ্ছা, কিচ্ছু হবে না, আমি আছি তো। এদিকে এসো, কাছে এসো। স্বামীর বুকে মুখ গুঁজে শুয়ে পড়ে সে। এখন কটা বাজে কে জানে। এখন আর তারা ঘুম আসবে না। আকাশ আগে ফর্সা হোক, তারপর সে উঠবে। কাল থেকে বিয়েবাড়ির লোকজন আসা শুরু হবে। 3 দিন পর তার ননদের বিয়ে। নিজের বিয়ের 3 মাস পেরোতে না পেরোতেই বাড়িতে আবার বিয়ের মরশুম। খুব ধুমধাম হইহুল্লোড় হবে। তাই কলকাতার অফিস থেকে প্রায় 15 দিন ছুটি নিয়ে গ্রামের শ্বশুর বাড়িতে এসেছে সে সায়নের সাথে। তার ননদ তিতলি কলেজে তারই সহপাঠী ছিল। সেই থেকেই সায়নের সাথে তার আলাপ, প্রেম এবং তারপরে বিয়ে। অনেক প্ল্যান করেছে বিয়ে বাড়ি নিয়ে। কিন্তু কাল সন্ধেবেলা কুনিকে দেখার পর থেকে কেমন যেন একটা ভয় হচ্ছে তার। কুনির কথা কালকে সায়নকে বলবার পর তারা বাড়ির পিছন দিকে আবার গিয়েছিল। আরে ধুর, কেউ কোথাও নেই। মনে হয় এত হরর থ্রিলার বই পড়ার ফল এসব। সারাদিন হরর থ্রিলার বই পড়ছো, অডিও স্টোরি শুনছো, তারই ফল, বুঝলে? সকালে যথারীতি হই হুল্লোড়ের মধ্যে মেতে উঠল সবাই। ওদের গ্রামের বাড়ির 3 তলার ছাদটা বেশ বড়। তাই দুপুরে খাওয়া দাওয়ার পর অনেকেই গেছে ছাতে মিঠে রোদ পোয়াতে। কুহেলি এখনো যেতে পারেনি। হাতের কাজটা শেষ করে নিয়েই সে যাবে। সবার সাথে সেও ছুটে গেল। কিন্তু এ কি দেখছে সে? ছোট পিসিমা! ছোট পিসিমা উপুর হয়ে উঠোনে পড়ে আছেন। মাথাটা পুরো থেঁতলে গেছে। চারিদিক ভেসে যাচ্ছে টাটকা রক্তে। উফ, কি নৃশংস দৃশ্য! পিসিমাকে দেখেই বোঝা যাচ্ছে তিনি আর বেঁচে নেই। বিয়েবাড়ির আনন্দ কোলাহল এক নিমেষে শোকবাড়ির স্তব্ধ হাহাকারে পরিণত হয়ে গেল। সবার কথায় জানা গেল পিসিমাও অন্য সকলের সঙ্গে ছাতে গিয়েছিলেন। হঠাৎ বাড়ির পিছন দিক থেকে নিচ থেকে কে যেন ডাকল। রেলিং ছাড়া ন্যাড়া ছাদের থেকে উঁকি মেরে দেখতে গিয়ে বোধহয় পা হড়কে পড়ে গেছেন তিনি। সব শেষ। আনমনা হয়ে ছাদের দিকে তাকালো কুহেলি। আর যা দেখল তাতে আঁতকে উঠল সে। উনি দাঁড়িয়ে আছে ন্যাড়া ছাদের কার্নিশে আর হাসছে। হাতের ভঙ্গিমায় দেখাচ্ছে কিভাবে পিসিমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে সে।
ওই যে ওই যে ওই যে ওই যে দেখো দেখো, ওই যে কুনি, ওই তো ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে পিসিমাকে। হ্যাঁ দেখো দেখো সবাই, তোমরা সবাই দেখো, ওই যে ওখানে। সবাই তার অঙ্গুলি নির্দেশিত দিকে তাকালো। কেউ কিছু দেখতে পেল না। কুহেলি বারবার একই কথা বলছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে ওখানে ওই ওখানে আছে কুনি, ওই তো দেখা যাচ্ছে। ও আসছে, ও আসছে, ও আসছে। তার আতঙ্ক মাখা চাউনি আর চিৎকার করে বলে চলা একই কথা বাকি সবারই মনে একটু ভয় সৃষ্টি করল। সায়ন তাকে চাপটে ধরে নিয়ে ঘরে যেতে যেতে বলল, আচ্ছা বুঝেছি, তুমি এখন ঘরে চলো প্লিজ। আমি বড়দাকে বলছি এদিকটা সামলাতে। চোখের সামনে এরকম অঘটন দেখলে কারই বা মাথার ঠিক থাকে। ঘরে চলো প্লিজ, নইলে সবাই তোমাকে পাগল ভাববে। কেমন দেখলেন কুহেলিকে ডাক্তারবাবু? সায়ন জিজ্ঞেস করল তাদের ফ্যামিলি ফিজিশিয়ান ডাক্তার ব্যানার্জিকে। না না, সেরকম কিছু না। অনেক মানসিক স্ট্রেস যাচ্ছে মনে হয় ওর উপর। কাজের চাপ, নতুন জায়গায় এসে খাওয়া ঘুমও ভালো হচ্ছে না মনে হয়। তারপর বিয়ে বাড়ির হই হুল্লোড় আর চোখের সামনে ওরকম মৃত্যু, সবটায় কুহুমা খুব স্ট্রেসড হয়ে পড়েছে মনে হয়। তাই হয়তো কিছু হ্যালুসিনেট করছে। আমি মাইল্ড একটা ঘুমের ইঞ্জেকশন দিয়েছি, একটু ঘুমাক, রেস্ট নিক, ঠিক হয়ে যাবে। চিন্তা কোনো ওই নিয়ে। তা তোমার পিসিমার অন্তিম যাত্রা হয়ে গেছে? তোমার বোনের বিয়েটা তো ভেস্তে গেল তাহলে। খুব খারাপ লাগছে শুনে। হ্যাঁ কাকু, বড়দার সঙ্গে আরও অনেকে শ্মশানে গেছে। আমি কুহুর জন্য বাড়িতে রয়ে গেলাম। ও এমন পাগলামি করছিল, অন্য কেউ সামলাতে পারছিল না। তাই হ্যাঁ, বিয়েটা এখন কয়েক মাস পিছিয়ে দিতে হবে। বোনের মনেও আঘাত কম আসেনি, মাও অজ্ঞান হয়ে গেছিলেন। খারাপ অবস্থা আমাদের পরিবারে। চলুন আপনাকে এগিয়ে দিই। না না, তুমি বাড়িতেই থাকো, এখন এখানে থাকাটা জরুরি। আমি চলে যেতে পারবো, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এখন আসি কেমন? কোনো অসুবিধা হলেই ফোন করো, আমি চলে আসব। আচ্ছা কাকু, সাবধানে যান। তিতলি, দরজা খোল তিতলি। সোনা মা আমার, দরজাটা খোল। দরজা ধাক্কাতে ধাক্কাতে সায়নের মা শোভা দেবী চেঁচাচ্ছেন। কি হয়েছে মা? তিতলির কি হলো? এত রাতে তুমি ওকে ডাকছো কেন? শোভা দেবীর চিৎকারে সায়ন এবং আরও অনেকেই উঠে এসেছে। শ্মশান থেকে ফিরতে বেশ রাত হয়েছিল সবার। একটু বিশ্রামও নিতে গিয়েছিল সবাই, কিন্তু এত রাত্রে শোভা দেবীর চেঁচামেচিতে সবাই উঠে পড়েছে। দেখ না বাবু, তিতলি বাথরুম যাবে বলে উঠেছে সেই কখন। ফিরছে না দেখে আমি এগোতে গিয়ে দেখি ও ভাড়ার ঘরে ঢুকে খিল দিয়ে দিল। আমার ডাক শুনতেই পেল না যেন। তারপর থেকে ডেকে চলেছি, দরজা খুলছে না। আর ঘরের ভেতর একটা ধুম করে কাঠের টুল পড়ার আওয়াজ হলো। দেখ না তোরা, কি হলো মেয়েটার আমার। একে তো বিয়েটা ভেঙে গেল, খুব কাঁদছিল সারা সময়। দেখ না তোরা। তিতলি, তিতলি, দরজা খোল। এ কি, কোনো সারা শব্দ নেই কেন? বড়দা চলো দুজনে একসাথে ধাক্কা মেরে দরজাটা ভেঙে ফেলি। সায়ন আর তার বড়দা স্বপন দুজনে মিলে একসাথে কয়েকবার ধাক্কা দিয়ে দরজাটাকে ভেঙে ফেলল। প্রথমেই হুড়মুড় করে ঘরে ঢুকলেন শোভাদেবী। ঢুকেই কি যেন একটা দেখে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তারপর সবাই ঢুকলো একে একে। যা দেখল তারপর আর কোনো কথা সরল না মুখ থেকে। ভাড়ার ঘরের সিলিং থেকে মোটা দড়ি দিয়ে তিতলির দেহটা ঝুলছে। বিয়ে ভাঙার মানসিক যন্ত্রণাটা মেনে নিতে পারেনি, তাই নিজের পছন্দ করা লাল বেনারসিটা পরেই তিতলি পিছনে
ধপ করে আরেকটা আওয়াজ পেয়ে সায়ন আর স্বপন পিছন ফিরে দেখে কখন পায়ে পায়ে কুহেলিও এসে দাঁড়িয়েছিল। প্রিয় বান্ধবীর এই মর্মান্তিক দৃশ্য দেখে সেও অজ্ঞান হয়ে গিয়েছে। অজ্ঞান হবার আগে সে আরেকটা জিনিসও দেখেছে, যেটা অন্য কেউ আর দেখতে পায়নি। ভাড়ার ঘরের কোণে দাঁড়িয়ে আছে কুনি, আর বিশ্রীভাবে খিক খিক করে হাসতে হাসতে হাতের ইশারায় সে দেখাচ্ছে তিতলি কিভাবে গলায় দড়ি দিয়েছিল তার বশ হয়ে। কুহেলি, আমার হাতের স্ফটিকের দিকে তাকিয়ে থাকো, আর আমার 1 থেকে 10 অবধি গোনা শুনতে শুনতে ঘুমিয়ে পড়ো। 1, 2, 3, 10। তুমি এখন ঘুমিয়ে পড়েছ। আলোকমণ্ডলীর মধ্যে দিয়ে তুমি পিছিয়ে যাচ্ছ তোমার অতীতে। এখন তুমি কোথায়? হ্যাঁ, আমি এখন কলেজে ফেস্ট শেষের পরে তিতলি ছোটদা সায়ন ওকে নিতে এসেছে। জানো, আমাকেও বাড়িতে ড্রপ করে দেবে বলল। কি হ্যান্ডসাম দেখতে! হ্যাঁ, প্রথম দেখায় আমি তো প্রেমে পড়ে গেছি। গজদাঁতযুক্ত হাসিটাতেই আমি ফিদা হয়ে গেছি। ডেনিম জিন্স আর সাদা পাঞ্জাবিতে কি দারুণ মানিয়েছে ওকে। তিতলি মারা যাবার পর সারা দিন থেকে থেকে অজ্ঞান হয়ে যাচ্ছে কুহেলি। জেগে উঠল বিভৎস একটা চিৎকার করে। কুনি, কুনি, এরকম করিস না, না না, এরকম করিস না, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে ওকে, ছেড়ে দে। চোখে মুখে কি সাংঘাতিক ভয়ের চিহ্ন। আবার অজ্ঞান হয়ে যাচ্ছে। ডাক্তার ব্যানার্জির পরামর্শে সায়ন ওকে নিয়ে এসেছে এক মানসিক বিশেষজ্ঞর কাছে, ডাক্তার ত্রিপাঠী। উনি বললেন, কুহেলি অবচেতন মনে হয়তো এমন কিছু জানে যা ও সম্পূর্ণ মনে করতে পারছে না বা প্রকাশ করতে পারছে না। ওকে অতীতে ফিরিয়ে নিয়ে যেতে হবে। ওকে হিপনোটাইজ করে ওর মনের গভীরে থাকা কোনো স্মৃতি ওর মাধ্যমেই বের করতে চেষ্টা করবেন। ইনিশিয়ালি ভালো রেসপন্স পেলে এটাই কন্টিনিউ করব। সেই মতোই চলছে কুহেলির সেশন। বাহ, বেশ। এবার তুমি আরো পিছিয়ে যাও। কি দেখছো? হ্যাঁ, ও আজকে তো আমার মাধ্যমিকের রেজাল্ট। খুব টেনশন হচ্ছে। হ্যাঁ, বাবা একটা বড় বোনভিটার চকোলেট এনে দিল। আমি পাশ করে গেছি, ফার্স্ট ডিভিশন ফিজিক্সে লেটার নিয়ে। মা আমায় কত আদর করছে। আমরা খুব খুশি। খুব ভালো, আরো পিছিয়ে যাও। আজকে প্রথম গানের মাস্টার মশাইয়ের কাছে নিয়ে গেল মা। খুব রাগী মাস্টার মশাই, কিন্তু কি ভালো করে শেখাচ্ছেন আমাকে। বললেন আমি খুব তাড়াতাড়ি শিখতে পারবো। আমি তো এখন ক্লাস 2তে পড়ি। পরের বছর গানের পরীক্ষায় উনি বসাবেন আমায়। হ্যাঁ। আচ্ছা, আরো পিছিয়ে যাও। কি দেখছো? হ্যাঁ, অন্ধকার, অন্ধকার, সব অন্ধকার। আলো কই? আলো, ওই তো আলোর বন্যায় ভেসে যাচ্ছে সব। চারিদিকে আলো। হ্যাঁ, আবার অন্ধকার, আবার অন্ধকার, অন্ধকার।
আলো অন্ধকার। তারপর বেশ কিছুক্ষণ নিস্তব্ধতার পর কোহেলি সাড়া দিল। কোনে কোনে কোনে, এদিকে আয়, আয় এদিকে আয়, আমার কাছে আয়। কুনিকে? কুনি? কুনি আমার শ্বশুর বাড়ির কাজের বউয়ের মেয়ে। 7-8 বছর বয়স হবে। আমাকে নতুন মা বলেই ডাকে। আমি ওকে খুব ভালোবাসি। সারাদিন আমার পেছনে পেছনে ঘুরে বেড়ায়। ওরা খুব গরিব তো জানো, শ্বশুরের নিন্দে করতে নেই, কিন্তু উনি মোটেই ভালো মানুষ নন। ওদের মাইনে দিতে চায় না, বিভিন্ন বাহানায় টাকা কেটে নেয়। কুনির মা আরও কতগুলো বাড়ি কাজ করে, আর তখন কুনি আমার কাছেই থাকে। 5 বছর কেটে গেছে বিয়ের, আমি মা হতে পারিনি। সকলে আড়ালে আবডালে আমাকে বাজা অপয়া বলে, আমি শুনেছি। কিছু বলতে পারি না, কি বলবো বলো? দোষ তো আমারই। আমি যে বংশের প্রদীপ দিতে পারিনি। গরিব বাবা আমাকে ফিরিয়ে নিয়েও যেতে পারেনি। এমন নয় যে আমি গর্ভধারণ করিনি। বিয়ের প্রথম বছরেই আমি মা হতে পারতাম, কিন্তু হলাম না। কারণ আমার শ্বশুরের গুরুদেব বলেছিলেন আমার পেটে নাকি মেয়ে আছে, তাই সেই বাচ্চা রাখা যাবে না। ওরা জোর করে আমাকে কি একটা শিকড় বাটা খাইয়ে দিল। হ্যাঁ, তারপরে সব শেষ। আমি কাঁদলাম কত, কেউ এলো না আমায় দেখতে, এমনকি আমার স্বামীও এলো না। তারপর থেকে অনেক চেষ্টা করেও আমি আর গর্ভধারণ করতে পারিনি। স্বামী আমাকে এখন ঘেন্নার চোখেই দেখে। কানাঘুষো শুনেছি তার জন্য নাকি আমার মেয়ে খোঁজা চলছে, যে মেয়ে এই বংশে প্রদীপ দিতে পারবে। জানো, মাঝে মাঝে খুব কষ্ট হয়, মনে হয় কি হবে এমন নিষ্ফলা জীবন রেখে। একদিন 3 তলার ছাদে উঠেছিলাম, ভাবছিলাম নিজেকে শেষ করে দিই, কি হবে এ জীবন রেখে। হঠাৎ তখনই পেছন থেকে প্রথম ডাকটা শুনলাম। নতুন মা, তুমি আলু সিদ্ধ খাবে? দেখি ছোট্ট মিষ্টি একটা মেয়ে ছাদের দরজার কাছে দাঁড়িয়ে, হাতে শাল পাতার ঠোঙায় মেটে আলু সেদ্ধ। এই তুই কে রে? শুধু আলু সেদ্ধ কেউ আবার খায় নাকি? আমি কুনি গো নতুন মা। আমার মা চম্পা তোমাদের বাড়িতে কাজ করে গো, নতুন এসেছে। আমাদের বাড়িতে তো আর কেউ নেই, তাই আমিও মায়ের সাথে এসেছি। আমি শুধু আলু সিদ্ধ নুন দিয়ে খেতে না খুব ভালোবাসি। বাবুদের বড় মাঠে আলু কুড়ানো হয়ে গেলে এই বাচ্চা বাচ্চা আলুগুলো পড়ে থাকে, আমি ওগুলো কুড়িয়ে এনে দিই। মা আমাকে সেদ্ধ করে দেয় আর আমি খাই। কি মিষ্টি ওর হাসিটা। কষের দুটো দাঁত ফোকলা, গায়ের রংটা কালো,
আবার কাঁধ অবধি কোঁকড়ানো চুল, পরনে মলিন একটা ফ্রক। আমার মেয়েটা বেঁচে থাকলে হয়তো ওর বয়সেই হতো। আহা গো, অতটুকু মেয়ে একটু যত্ন আত্মি পায় না। না না না, তুই খা কুনি, আজ থেকে তুই শুদ্ধ আলু সেদ্ধ খাবি না, তুই আমার কাছে থাকবি, খাবি। আর আমাকে নতুন বা বলতে তোকে কে শেখালো রে কুনি? কেউ না, তোমাকে নতুন দেখলাম তো তাই বললাম নতুন মা। বলবো না? হ্যাঁ 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 রে হ্যাঁ, বলবি, হ্যাঁ তাই বলবি। আমি কুনিকে কাছে টেনে নিলাম। আমার শূন্য বুকের জ্বালাটায় কি একটা মলমের প্রলেপ পড়ল, যেন এরপর থেকে ও সারাদিন আমার কাছে থাকতো, খেত, ওকে আমি পড়াতাম, রাতে খেয়ে ওর মায়ের সাথে বাড়ি চলে যেত। পাশেই মাঠ, তার উপরে ক্ষেত পেরিয়ে ওদের বসতি, ওখানেই থাকে কুনিরা। ভালোই চলছিল আমার পাতানো মেয়েকে নিয়ে। আমার দিন বেশ সুখেই কাটছিল। স্বামী আমায় দেখলো কি না দেখলো, কে আমায় বাজা বলল, কিছুতেই আর গায়ে লাগতো না। কিন্তু ওই যে বলে না, অভাগা যেদিকে চায় সাগর শুকায়ে যায়, আবার আমার কপাল পড়ল। একদিন সকালে হঠাৎ করে শুনলাম গতকাল রাতে কুনিদের বস্তিতে ভয়ঙ্কর আগুন লেগে পুরো বস্তি পুড়ে ছাই হয়ে গেছে, কেউ আর বেঁচে নেই। আমি পাগলের মতো ছুটে গেলাম সব মর্যাদা ভুলে। আমার কুনি কোথায় গেল? কি হলো আমার কুনির? কোথায়? গিয়ে দেখি বস্তি জুড়ে তখন ধোঁয়া বেরোচ্ছে, কিছু আর অবশিষ্ট নেই। সব মানুষগুলো আত্মপোড়া, তাদের লাশগুলো পাশের ডোবায় জড়ো করা হয়েছে। চারিদিকে বিকট মাংস পোড়া আর ঘর পোড়া গন্ধ। আমি অনেককে জিজ্ঞেস করলাম খুনির কথা, কেউ কিছু বলতেই পারলো না। দেখলাম শুধু আমার শ্বশুরের একজন কর্মচারীকে, আমাদের এক লাঠিয়ালকে চোখে ইশারায় কিছু যেন বলল, আর তখনই সে আমায় সেইখান থেকে ফিরিয়ে নিয়ে গেল। কি জানি একটা সন্দেহ আমার মনে হচ্ছিল, কুনি যদি মারা গিয়ে থাকে তাহলে তো লাশটাও থাকবে। তা তো আমি দেখতে পেলাম না। কি হলো? কি হলো আমার কুনির? কি হলো? তারপর থেকে আমার সে আগের অবস্থা আবার ফিরে এলো। সেদিন রাতে পিছনের উঠোনে কিসের একটা আওয়াজ হতেই দোতলা জানলা দিয়ে দেখি আমার কুনি দাঁড়িয়ে আছে আমাদের বাড়ির পাঁচিলের বাইরের ওই তেঁতুল গাছটার নিচে। কিন্তু ওকে কেমন যেন অস্বাভাবিক লাগছে। ময়লা পোড়া জামা কাপড়, বুকের বাম দিকে বড় একটা গর্ত, আর জামার বুকটা রক্তে ভেজা। সে আমায় হাত নেড়ে ডাকছে। কি ঠিক করলেন নায়েব মশাই? রূপোয় বাঁধানো গড়গড়ার নলটা চাকর বামাপদর হাতে ধরিয়ে দিয়ে স্বভাবযত গম্ভীর গলায় বললেন জমিদার রুদ্রনারায়ণ ঘোষাল। পাশে পাংশু মুখে দাঁড়িয়ে তার একমাত্র ছেলে শঙ্কর প্রসাদ ঘোষাল। আজ্ঞে কর্তামশাই, গুরুদেব একটু পরেই আসছেন বলেছেন, উনিই বিধান দেবেন বললেন নায়েব দুর্গাচরণ ঘোষ। জমিদারির দুর্নাম আমি কিছুতেই বরদাস্ত করব না, আর আমার এই বংশের প্রদীপ চাই, তা সে যে কোনো মূল্যেই হোক।
গুরুদেবের সাথে পরামর্শ করে যা করার হয় করুন। ওই নিচু জাতের জারুদ সন্তানকে আমি কোনো দিনই এই জমিদারিতে ঠাঁই দেব না। কথাটা পাঁচকান হলে কি হবে ভাবতে পারছেন? আমাদের 7 পুরুষের এই প্রতিপত্তি ধুলোয় মিশে যাবে। নিজেকে সংযম করতে কি আমাকেই শেখাতে হবে কুলাঙ্গার? আর এই জমিদার বংশের এই দুর্বলতা কিভাবে পার করতে হয় সেটাও আমাকেই বাতলাতে হবে। এই তুমি আমার যোগ্য উত্তরাধিকারী? হ্যাঁ? কটমট করে রাগত দৃষ্টি নিক্ষেপ করলেন শঙ্কর প্রসাদের উপর। বাবা মশাই, আমার ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারিনি ওই নিচু জাতের মেয়েটা এত দূর এসে আমাকে ওর মেয়ের দায়িত্ব নিতে বলবে। সে তো অনেক বছর আগে একটা ছোট্ট ভুল করে ফেলেছিলাম। বন্ধুদের সাথে শিকারে বেরিয়ে জঙ্গলে ওই আদিবাসী মেয়েটাকে দেখে মদের নেশায় একটা ভুল হয়ে গেছিল। তাও সে তো 2 গ্রাম পরের জঙ্গলে। আজ এত বছর পর সে যে তার মেয়েকে নিয়ে এসে আমার সন্তান বলে দাবি করবে, দায়িত্ব নিতে বলবে, কি করে বুঝবো বলুন? তাও আমি কিছু টাকা পয়সা নিয়ে চলে যেতে বলেছিলাম, কিন্তু সেই এক গোঁ ধরে আছে, তাকে না হোক তার মেয়েকে স্বীকৃতি দিতে হবে। অত সাহস ওই ছোট লোকের বেটির! থামো, আর বড়াই করে নিজের বাহাদুরির কথা বলতে হবে না। যা ব্যবস্থা করার এবার আমিই করব। বৌমা যেন ঘুণাক্ষরেও কিছু জানতে না পারে। আর সেও হয়েছে তেমনি। 5টা বছর হয়ে গেল, এখনো নাতির মুখ দেখাতে পারলো না। গুরুদেব একটা পথ আজকে বাতলাবেন বলেছেন, ওনারই অপেক্ষা করছি। ওই তো গুরুদেব আসছেন। আসুন গুরুদেব, আসন গ্রহণ করুন। গুরুদেবকে আসতে দেখে রুদ্রনারায়ণ আর বাকি সবাই উঠে দাঁড়ালেন। বামাবদ, যা অন্দরমহলে গিয়ে বড়গিন্নিমাকে বল গুরুদেব এসেছেন, ওনার আহারের ব্যবস্থা করতে বল। যথা আজ্ঞা বড়বাবু। একটা উপায় রয়েছে, কিন্তু সে অতি দুর্গম উপায়। সব কি তুমি সমাধান করতে পারবে? কিন্তু তাতে তোমার জমিদারির বিস্তারও হবে, শঙ্করের সমস্যার সমাধানও হবে, আর বংশের প্রদীপও আসবে নিশ্চিত। খুশিতে চকচক করে উঠল রুদ্রনারায়ণের মুখ। কি উপায় বলুন গুরুদেব? আপনি যা বলবেন তাই আমার শিরোধার্য। তবে শোনো, চম্পারা যে বস্তিতে থাকে সেটা তোমার জমিদারির পশ্চিম সীমানায় পড়ে। যেই জমি ইংরেজ সাহেবরা বারবার তোমার থেকে কিনতে চাইছেন রেললাইন বসাবেন বলে, কিন্তু হাজার চেষ্টাতেও ওই ব্যাধ জাতিকে উচ্ছেদ করা যাচ্ছে না। ওই 5-10 ঘর ব্যাধ, বড়জোর 20-30 জন সদস্য আছে। তাদের জন্য কি ইংরেজ সাহেবদের কুনজরে পড়াটা তোমার পক্ষে ঠিক হচ্ছে? এতে তো তোমার রায় বাহাদুর উপাধি পাওয়া আটকে যাচ্ছে, তাই না? ইতিহাস সাক্ষী আছে, রাজত্ব বাড়াতে অনেক সেপাইয়ের প্রাণ যায়। সেটা ইতিহাসের পাতায় লেখা থাকে না, থাকে শুধু রাজার দিগ্বিজয়ের কাহিনী। আশা করি বুঝতে পারছো আমি কি বলছি। আমাদের লেঠেল সংখ্যা তো কম নয়, তবে মশা মারতে কামান দাগতে হবে না। তোমার গায়ে যেন দাগ না আসে সেটাও মাথায় রাখতে হবে। তাই যা করার রাতের অন্ধকারে ঠান্ডা মাথায় করতে হবে। আর রইল শঙ্কর প্রাসাদের সমস্যা, সেটা নিয়ে অন্য একটা ব্যবস্থা ভেবেছি। তুমি তো জানো, তোমার পূর্বপুরুষদের মধ্যে মা মহামায়ার পায়ে নরবলির প্রথা ছিল। গত কয়েক পুরুষে আইনি সমস্যার জন্য সেটা স্থগিত রয়েছে। কাল মা আমায় স্বপ্ন দেখালেন, তিনি তৃষ্ণার্ত। বংশের প্রদীপের জন্য চাই বংশের রক্তের বলিদান। লেঠেল পাঠিয়ে শঙ্করের ওই জারজ মেয়ে কুনিকে তুলে আনার ব্যবস্থা করো। মা মহামায়ার তাই ইচ্ছে। যথা আজ্ঞা। কিন্তু গুরুদেব, বলি কে দেবে? সে প্রস্তুতি তো সাধারণ পুজোর মতো আয়োজন নয়। এ ব্যবস্থা আমি করেছি। উত্তরের জঙ্গলে নিম্নতন্ত্রের অঘরী সাধকের সাথে আমার পরিচয় হয়েছে, উনিই বলি দেবেন। 10 বছরের কম কুমারী মেয়ের হৃৎপিণ্ড ওনার প্রয়োজন সাধনার জন্য। আমাদের প্রয়োজন ওই মেয়ের রক্ত আর মুন্ড, যা মা মহামায়ার চরণে অর্পণ করবে
শঙ্কর প্রসাদ, তবেই ও জন্ম দিতে পারবে বংশের প্রদীপে। প্রাণের বিনিময়ে প্রাণ দেবেন মা মহামায়া। আগামীকাল কৃষ্ণ অমাবস্যা, ওই দিন রাতেই হবে পুজো। আচ্ছা গুরুদেব, আমি ব্যবস্থা করছি। কুনি, কুনি, এই কুনি, আয় আয় এদিকে আয়, আয় মা, আয় মা, দেখ তোর জন্য না এই সাদা রঙের মেম সাহেবের মতো জামাটা আনিয়েছি, দেখি তোর গায়ে মাপ মতো হয় কিনা। কুনি উঠোনে আলু সেদ্ধ খেতে খেতে এক্কা দোক্কা খেলছিল। পার্বতীর ডাকে ছুটে এসে গলা জড়িয়ে ধরে বলল, কই দেখি নতুন মা, কেমন জামা, ইস কি সুন্দর দেখতে। বড় বড় নিষ্পাপ চোখে চেয়ে রইল কুনি। কিন্তু আমি তো কালো, আমাকে মেমের মতো জামা মানাবে? মানাবে, খুব মানাবে, আমার মেয়েকে মানাবে না? মা মহামায়াও তো কালো, তাই বলে কি তাকে দেখতে খারাপ বল মা? ফোকলা দাঁতে হেসে উনি চুমুতে ভরিয়ে দিল তার নূতন মায়ের গাল। এই পাতানো মেয়ের আদর খুনসুটি দেখে কে বলবে এটা তার পেটে ধরা মেয়ে নয়? কিন্তু হায়, ভাগ্যের লিখন যে অন্য, তা কি তারা তখন জানতো? জানলে হয়তো সব ছেড়ে এই মায়ার বাঁধনটুকু আঁকড়ে ধরে দূর দেশে পালিয়ে যেত, যেখানে জমিদারি জাতের উচ্চতা নিয়ে কেউ তাদের আলাদা করতে পারত না। রাত তখন কটা হবে? বড় জোর 10টা। বেদবস্তি ঘুমের গভীরে সুখ স্বপ্নে বিভোর। কনিও তার মাকে জড়িয়ে ধরে অকাতরে ঘুমোচ্ছে। তার নূতন মায়ের দেওয়া জামাটা সে কিছুতেই খোলেনি। এই বেদপাড়া তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, আবার সূর্য ওঠার আগেই বেরিয়ে পড়ে নিজেদের কাজে। হঠাৎ খুব গরম লাগতে শুরু করলো তাদের। আর বাইরে খুব চিৎকার চেঁচামেচি হইচইয়ের শব্দে ঘুম ভেঙে যায় চম্পা আর কুনির। কি দেখছে তারা? তাদের খড়ের চালায় আগুন লেগেছে। বাইরে বেরোতে চাইল তারা। জানলার দিকে এগিয়ে গিয়ে দেখলো এ কি ভয়ানক কাণ্ড! তাদের পুরো পাড়া জুড়ে আগুন লেগে গেছে। দরজার সামনে আগুনযুক্ত চালা ভেঙে পড়ছে। চম্পা পাশের জানলা দিয়ে ঠেলে বের করে দিল মেয়েকে, কিন্তু নিজে বেরোতে পারল না। ছোট্ট মেয়ে কুনি এই বিভৎসতা দেখে মা মা করে কাঁদতে লাগলো। চোখের সামনে তার মা, তার পুরো পাড়া, সব মানুষ চলছে। কি করবে সে? হঠাৎ কে যেন তার মুখে একটা কাপড় চেপে ধরল। আর সহ্য করতে পারল না ছোট্ট শরীরটা, অজ্ঞান হয়ে গেল সে। যখন চোখ খুলল দেখল তার হাত পা পিছ মোড়া করে বাঁধা, মুখটাও বাঁধা। গলায় কে যেন জবা ফুলের একটা মালা পরিয়ে দিয়েছে। কোথায় সে কিছু বুঝতে পারল না। সামনে দেখল মা মহামায়ার মূর্তি, কারা যেন পুজো করছে। সবটুকু বুঝে ওঠার আগেই একটা ভয়ঙ্কর মতো দেখতে লোক এই বলে খাঁড়া তুলে এগিয়ে এসে বসিয়ে দিল তার গলায়। ফিনকে দিয়ে রক্ত ছুটল। ছোট শরীরটা তখন কয়েকবার কেঁপে উঠে স্থির হয়ে গেল চিরতরে। কিছুক্ষণ পর যেন ঘুম ভাঙল কুনির। দেখল ওই মন্দিরের কাছেই আছে সে। কিন্তু এ কি? সে তো এখনো সবকিছু দেখতে পাচ্ছে, কিন্তু দূরের ওই ভয়ঙ্কর লোকটা তার শরীরটা থেকে হৃৎপিণ্ডটা খুলে নিচ্ছে কি করে? আর ও যে জমিদার মশাই, নূতন মায়ের বর আর জমিদার বাড়ির পুরোহিত ঠাকুর,
তার মুন্ডুটা নিয়ে মা মহামায়ার পায়ে নিবেদন করছে। তার গলা থেকে বেরোনো রক্ত একটা মাটির সরাই করে মা মহামায়ার পায়ে দিচ্ছে। কি সব হচ্ছে এগুলো? সে তো এখানে, তাহলে ওখানে নিজেকে ও দেখছে কি করে? ভয়ে ভয়ে এগিয়ে গেল সে। নিজের মুন্ডচ্ছেদ দেহটা থেকে কাপালিককে ঠেলে সরাতে চাইল, কিন্তু এ কি, সে তাকে ছুঁতে পারল না তো। তার হাতটা যেন হাওয়ায় ঘুরে ফিরে এলো। সে কাঁদতে কাঁদতে ছুটে গেল জমিদার বাড়ির দিকে, তার নূতন মায়ের কাছে। তাকে সে সব সব বলবে, বলবে তাদের পাড়ার কথা, তার মা পুড়ে গেছে সে কথাও, আর এই জঙ্গলের মাঝে মন্দিরে কি হচ্ছে সেসব কথা। জমিদার বাড়ির উঠোনে পৌঁছে সে চিৎকার করে কাঁদতে লাগলো। দেখো মা, আমি কুনি এসেছি। আমার খুব ভয় করছে। ওই দুষ্টু বাজে লোকগুলো আমাকে কি যেন করছে। তুমি বাইরে এসো মা। ও নতুন মা, বাইরে এসো। ঠিক সেই সময় জমিদার বাড়ির ছেলের অবহেলিত বউ পার্বতীর ঘুম ভেঙে যায়। কুনিকে নিয়ে একটা বাজে দুঃস্বপ্ন দেখায় তার মনটা কেমন যেন হু হু করছে, বড্ড অস্বস্তি হচ্ছে। যদি বাইরে ঠান্ডা বাতাসে একটু ঠিক হয়ে যায়, তাই সে জানলার ধারে এলো। আজ অমাবস্যা, বাইরে কিছুই দেখা যাচ্ছে না। জানলার ধারে নূতন মাকে দেখে কুনি আরো জোরে জোরে ডাকতে লাগলো, কিন্তু হায়, তার নূতন মা তাকে দেখতে পেল না, তার ডাকও শুনতে পেল না। বড় অভিমান হলো তার। এবার সে কি করবে? কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে ফিরে গেল সে। কাল আবার এসে সে ডাকবে তার নূতন মাকে। হায় রে শিশু মন, এখনো বাস্তব থেকে অজ্ঞ। সে বুঝতেও পারছে না তার অশরীরী শরীর তার নূতন মা কোনো দিন দেখতে পাবে না, শুনতেও পাবে না। কাল রাতে ভালো ঘুম না আসায় আজ একটু উঠতে দেরি হয়ে গিয়েছে পার্বতীর। বড় ঘড়িতে 7টা বাজার ঘন্টা পড়ল। এমনিতে তার দেরিতে ওঠা বা না ওঠা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। সে তো এই সংসারের একজন ফেলনা মানুষ, কিন্তু আজ যেন একটু অন্যরকম লাগলো। বহুদিন পর তার স্বামী শঙ্কর প্রসাদ নিজে এসে মাথায় হাত বুলিয়ে তাকে মিষ্টি করে ডাকল। পার্বতী, ওঠো, বেলা যে অনেক হলো, তাড়াতাড়ি স্নান সেরে তৈরি হয়ে নাও। আজ আমরা দুজনে মা মহামায়ার পুজো দিতে মন্দিরে যাব। তার আশীর্বাদ নিয়ে আমরা আবার নতুন করে জীবন শুরু করব। ধড়ফড় করে উঠে বসল পার্বতী। অবাক হয়ে চেয়ে রইল শঙ্করের দিকে। কত যুগ পরে সেই নামে তাকে ডেকেছে, পারো। সেই বিয়ের রাতে ঘুমটা তুলে বলেছিল, আমি তোমায় পারো বলেই ডাকবো, কেমন? আপনার যা ইচ্ছে হয় আপনি আমায় তাই বলেই ডাকবেন। আপনি তো আমার দেব। তারপর কত বছর কেটে গিয়েছে। গর্ভে কোনো সন্তান আসার পর আর তাকে জোর করে নষ্ট করার পর শঙ্কর নারায়ণ তার দিকে আর ফিরেও তাকাতো না। অবহেলিত অগোছালো জীবন শুরু হয়ে গিয়েছিল তার। তারপর একদিন কুনিকে পাবার পর তার মাতৃত্ব জেগে উঠেছিল। আবার নূতন করে নিজেকে জীবনের ছন্দে বেঁধেছিল সে। তার চোখ ছলছল করে উঠল। হঠাৎ খেয়াল হলো, তাই তো, অত বেলা হয়ে গেল, কুনির তো গলা পেল না সে। এমনিতেই তার মা চম্পার সাথে ভোর 6টার মধ্যেই এসে পড়ে সে। এসেই
নূতন মা করে হাঁক ডাক পাড়তে থাকে। আজ তার কি হলো? শরীর টরীর খারাপ হলো নাকি মেয়েটার? দেখতে হবে তো। আপনি কাছারিতে যান, আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। শঙ্করপ্রসাদ নিচে চলে গেল। পার্বতী তৈরি হয়ে পুজোর থালা গোছাতে গোছাতে তার ঝি বিনির মাকে জিজ্ঞেস করল, হ্যাঁ রে, হ্যাঁ আজকে চম্পা আর কুনিকে তো দেখতে পাচ্ছি না রে, তারা আসেনি? তাদের কি শরীর খারাপ নাকি রে? ও মা, সে কি করো? তুমি জানো না গিন্নিমা? খবর পাওনি কিছু? কি খবর রে? আমি তো জানি না। আরে কাল ওদের ওই বেতপাড়ায় কিভাবে যেন আগুন লেগে গেছিল, সব তো পুড়ে ওই ছারখার হয়ে গেছে গো। এমন অনাথ সৃষ্টি কাণ্ড যে সবাই অবাক হয়ে গেছে। রাতারাতি একটা পাড়া উজাড় হয়ে গেল গো, আর আর আমরা কেউ কিছু জানতেই পারলুম না। সব লোক জানো গিন্নিমা মরি পুড়ি গেছে। হ্যাঁ, সকাল অবধি ধোঁয়া বেরোচ্ছিল, সে দৃশ্য চোখে দেখা যায় না গো। মরাপুরের গন্ধে ওদিক পানে যাওয়াই যাচ্ছে না। ও মা গো মা, ও কত ছাই পড়ে আছে, শুধু ছাই। জানো, সকালে ওই জমিদার মশাই পাইক লেঠেল ওদেরকে পাঠিয়ে ওই আতপোড়া মরাগুলোকে ও পাড়ার ওই ডোবার মধ্যে জড়ো করে রেখেছিল জানো, ওই একসাথে সমস্ত মাটি চাপা দেবে বলে গো। হ্যাঁ গো। এক মুহূর্ত সব চুপ। তারপরেই পার্বতীর হাতের পুজোর থালা ঝনঝন শব্দে খসে পড়ল। তার পায়ের তলার মাটি দুলে উঠল, মাথাটাও টলে গেল, আর কোনো শব্দই তার কানে ঢুকছে না। তার খুনি নেই। এই তো কালকে ছিল, নূতন জামা পেয়ে কি আনন্দ মেয়ের, আর আজ সে নেই হয়ে গেল। সে কি ঠিক শুনল? না না, এ হতে পারে না, কিছুতেই না। মা মহামায়া আবার তার কোল শূন্য করতে পারেন না। সে ছুটে চলল বেতপাড়ার উদ্দেশ্যে। ও ছোট গিন্নিমা, কোথায় চললে? ছোট কর্তা যে তোমার জন্য অপেক্ষা করছেন, পুজো দিতে যাবে যে বললেন। উনি তো রেগে আগুন হয়ে যাবেন। এক মুহূর্ত থমকালো পার্বতী। হ্যাঁ, যে মা মহামায়া নিজে মা হয়েও আরেক মায়ের কোল খালি করতে পারে, তার পুজো আমি দেব না। না না, কিছুতেই দেব না। তুই গিয়ে বলে দে তোদের ছোট কর্তাকে আমি আমার কুনিকে শেষ দেখা দেখতে যাচ্ছি। বলেই আবার হনহনিয়ে চলতে শুরু করলো সে। তাহলে কাল যে খারাপ অস্পষ্ট স্বপ্নটা দেখেছিল কুনিকে নিয়ে, কুনি পিছন দিকে বাড়ির সীমানার বাইরে গাছতলায় ময়লা জামা কাপড় পরে রক্তাক্ত অবস্থায় তাকে ডাকছে, সে স্বপ্ন তাহলে ভুল নয়, তার মনের ডাক ছিল। হায় রে হায়, এ কি ভুল হলো! মনের ডাক, আত্মার বন্ধন সে বুঝল না। তখন যদি সে বুঝত, তাহলে কি আর ফের গিয়ে শুয়ে পড়ত? তার কোন শেষ সময় নিশ্চয়ই তাকে ডেকেছিল, খুব কষ্ট পেয়েছিল। হায় ভগবান, তুমি এত এত নিষ্ঠুর হতে পারলে? এত নিষ্ঠা ভরে সারা জীবন তোমার পুজো দিয়েও তুমি আমার বাঁচার শেষ সম্বলটুকুও কেড়ে নিলে। এসব ভাবতে ভাবতে চোখের জলে অস্পষ্ট দৃষ্টি নিয়ে সে অন্দরমহল থেকে বেরিয়ে এলো। কাছারি বাড়ির কাছে আসতেই সে শঙ্কর প্রসাদের দৃষ্টিতে পড়ে গেল। কি হলো পার্বতী, কোথায় চললে তুমি এমন আলুথালু বেশে? আমরা এখন পুজো দিতে বেরোবো তো নাকি? আপনি কেমন মানুষ? হ্যাঁ, আপনার জমিদারিতে অত বড় একটা অঘটন ঘটে গেল, আর আপনি সেখানে না গিয়ে পুজো দিতে যাবার উদ্যোগ করছেন। আপনি জানেন আমার কুনি আর নেই। মা হয়ে আমি তাকে শেষ দেখা না দেখে পুজো দিতে যাব?
এমন পাপ আমার দ্বারা হবে না। কথাগুলো শুনেই মাথায় আগুন জ্বলে উঠল শঙ্কর প্রসাদের। তার মুখের ওপর না করে দিল এই নগণ্য স্ত্রীলোক। তার অনুমতি ছাড়া জমিদার বাড়ির বউ যাবে ওই ব্যাত পাড়ায়? না, এটা সে কিছুতেই মেনে নেবে না। কি বললি পাপিষ্ঠা? আমার মুখের ওপর কথা? বেতপাড়ায় যাবি বিনা অনুমতিতে। ওই নিচু জাতের জারদ সন্তান তোর মেয়ে। সিংহদুয়ারের বাইরে এক পাও বেরোলে তোকেও আমি গুলি করে মারব, এটা মনে রাখিস। স্তব্ধ হয়ে গেল পার্বতী। এই শোকের মাঝেও তোকেও শব্দটা কানে আসতে থমকে গেল সে। আমাকেও মানে? কি বললেন আপনি? তার মানে কি বলছেন আপনি? ওই ওই মানুষগুলোকে খুন করেছেন? হ্যাঁ হ্যাঁ, করেছি, বেশ করেছি। কতগুলো বন্য পশুর মতো প্রাণী আমাদের জমি দখল করে বসে আছে, তাদের মারা আর মেঠো ইঁদুর মারার মধ্যে কোনো পার্থক্য নেই। একে খুন করা বলে না। তবে তুমি আর এক পাও এগোলে তোমাকে আমি কিন্তু খুন করব। তবে তাই করুন, করুন। আপনার মতো পাপী মানুষের স্ত্রী হয়ে বেঁচে থাকার চেয়ে মৃত্যু আমার চেয়ে অনেক অনেক শ্রেয়। আর হ্যাঁ, মনে রাখবেন, ওই নিচু জাতের মেয়ে আমার আপনার চেয়ে বেশি আপন। শুনুন, সম্পর্ক শুধু রক্ত দিয়েই হয় না। অবশ্য সেটা আপনি বুঝবেন না। আপনার মানুষের শরীরটাই আছে, কিন্তু মন বলে কিছু নেই। এই বলে সে জমিদার বাড়ির মূল দরজা বা সিংহদুয়ারের দিকে এগোতেই পেছন থেকে দুম করে একটা গুলির শব্দ। লুটিয়ে পড়ল পার্বতী। রক্তে ভেসে গেল জমিদার বাড়ির সিংহদুয়ার। তার আর মেয়েকে দেখতে যাওয়া হলো না। হয়তো এই ভালো হলো, যদি মৃত্যুর পর সে মিলিত হতে পারে কুনির সাথে। আস্তে আস্তে চোখ ঝাপসা হয়ে গেল তার। শেষ চোখ বোঝার আগে যেন এক ঝলক দেখতে পেল সে তার কুনিকে। দূরে গাছতলায় অস্পষ্ট একটা ছোট্ট শরীর, দুহাত বাড়িয়ে মা মা বলে কাড়ছে সে। পরনে তারই দেওয়া সেই সাদা ফ্রকটা। সায়ন, সায়ন, তাড়াতাড়ি এদিকে এসো। কোহেলি কলাপস করছে, ওকে ডাকো, ভালো করে ডাকো। কোহেলি, 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 ফিরে এসো, ভালো করে শ্বাস নাও। আমরা সবাই আছি এখানে। চোখ খোলো, অতীত জীবন থেকে বেরিয়ে এসো। তোমার ঘুম ভাঙছে, ফিরে এসো, তাকাও। কুহু, এই কুহু, চোখ খোলো প্লিজ। দেখো, দেখো, এই তো আমি আছি তোমার কাছে, তোমার সায়ন। চোখ খোলো, কথা বলো। অনেকক্ষণ ছটফট করার পর ঘর্মাক্ত অবস্থায় আস্তে আস্তে চোখ মেলে তাকালো কোহেলি। সায়নকে কাছে পেয়ে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে ফেলল সে। সায়ন, সায়ন, সায়ন। রিল্যাক্স, রিল্যাক্স, আমি আছি তো। নাও সি ইজ অ্যাবসলিউটলি ফাইন। তোমরা কথা বলো, আমি একটু ঘুরে আসি। কেবিনের দরজা ভেজিয়ে এই নবদম্পতিকে একটু একা ছেড়ে তিনি বেরিয়ে গেলেন। জানো সায়ন, আমি কুনিকে চিনতে পেরেছি। হ্যাঁ, সে যে আমার পূর্বজন্মের টান। আমার সব সব মনে পড়ে গেছে। সায়নকে সে সব সংক্ষেপে জানালো। কিন্তু এখন কুনি কি চায়, কেন সে সকলকে হত্যা করছে, জানতে হবে। সেটা না জানলে এই হত্যালীলা চলতেই থাকবে। এক কাজ করো, আজ রাতে তুমি বাড়ির পিছন দিকে যেখানে প্রথম ওকে দেখেছিলে সেখানে একা যাবে। ভয় পাবে না তো? চিন্তা করো না, আমি কাছাকাছিই থাকবো, লুকিয়ে থাকবো। কোনো বিপদের আশঙ্কা বুঝলেই আমাকে ডেকো, আমি চলে আসবো। ভয় পাবে না তো?
আচ্ছা আচ্ছা, আমি তাই করব। তুমি প্লিজ কাছেই থেকো। আমাকেও তো জানতে হবে ও কি চায় আমার কাছে, নইলে আমিও যে শান্তি পাচ্ছি না সায়ন। আচ্ছা, তাহলে এখন বাড়ি ফিরি, চলো। গভীর রাত, ঘড়ির টিকটিক শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। দূরে রেল লাইন থেকে রাতের দূরপাল্লার ট্রেনের শব্দ এলো বার দুয়েক। পরিকল্পনা মাফিক কুহেলি আর সায়ন চুপি চুপি বেরোলো বাড়ির পিছন দিকে। উঠোন পেরিয়ে সর্ষে ক্ষেতের মধ্যে দিয়ে তারা চলেছে। কুহেলি আগে, আর খানিক তফাতে সায়ন। উত্তেজনায় কুহেলি নিজের হৃদস্পন্দনের দূর দূর শব্দও শুনতে পাচ্ছে। মাঝে মাঝে পিছনে ফিরে দেখে নিচ্ছে সায়নকে। সায়ন ইশারায় তাকে এগিয়ে যেতে বলে। কুহেলির হাতে শালপাতায় মোড়া আলু সেদ্ধ, উনির প্রিয় খাবার। রেল লাইনের সামনে একটা বিশাল মজা ডোবা। তার সামনে গিয়ে মোড়কটা খুলল কুহেলি। কুনি 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 মা, আমার মা, দেখ, আমি এসেছি, এই তো নতুন মা। কি এনেছি তোর জন্য, দেখ কুনি, দেখ। কি এনেছো নতুন মা? তুমি আমায় চিনতে পেরেছো? পেছন থেকে শুনে চমকে ঘুরে দাঁড়ালো কুহেলি। কুনি দাঁড়িয়ে আছে তার পেছনেই। খুন হবার দিনগুলোর সেই ভয়ঙ্কর হাসিটা আজ আর তার নেই। খুব ক্লান্ত লাগছে তাকে। শিশুরা অনেক কাঁদার পরে মাকে পেয়ে যে হাসিটা দেয়, সেরকম একটা নির্মল হাসি তার মুখে। হাত বাড়িয়ে আছে সে। দাও, কি এনেছো আমার জন্য? এত দেরি করে কেন এলে নতুন মা? আমি কতদিন খাইনি, কতদিন ঘুমাইনি। তুমি জানো ওরা আমার সাথে কি করেছে? তুমি জানো আমি সেদিন কত ডাকলাম তোমায়, তুমি আমায় দেখতেই পেলে না। কুনি, কি হয়েছিল তোর সাথে? বল, আমাকে বল। কেন তুই ওই বাড়ির লোকেদের মেরে ফেলছিস কুনি? হঠাৎ কুনি ছুটতে শুরু করলো রেল লাইনের পাশের জঙ্গলের দিকে। ছুটছে আর পিছন ফিরে দেখছে। কুনি, দাঁড়া কুনি, যাস না, দাঁড়া। কুহেলিও ছুটতে লাগলো পিছন পিছন, আর খানিক তফাতে সায়নও। কিন্তু জঙ্গলে ঢোকার মুখে একটা বড় গাছের ডালে ধাক্কা খেয়ে সায়ন পড়ে গেল। আর তাদের নাগাল পেল না সে। উনি জঙ্গলের মা মহামায়ার মন্দিরের সামনে এসে অদৃশ্য হয়ে গেল। পরিত্যক্ত, লতা পাতা জড়ানো অপরিষ্কার মন্দির। জায়গায় জায়গায় ইট পাথর খসে পড়েছে। এই রাতের অন্ধকারে ভুতুড়ে লাগছে এই মন্দিরটাকে, আর ততোধিক ভয়ানক লাগছে মায়ের মূর্তিকে। মানুষ প্রমাণ উচ্চ উলঙ্গিনী এলোকেশী ধূলি ধূসরিত করাল বদনা দেবীকে এই পরিবেশে মাতৃরূপীর চেয়ে কোনো দানবী বলে কম মনে হচ্ছে না। ভীষণ ভয় করছে কুহেলির। সায়নকেও সে আর দেখতে পাচ্ছে না। কুনি, কোথায় গেলি? আমাকে সব বলে যা মা, বলে যা। কি চাস তুই? বল আমাকে। আমি তার জন্য সব করতে পারি, সব। বল কি চাস? তোমাকে নতুন মা, আমি যে আর কিছুই চাইনি কোনোদিন। আমি তো শুধু তোমার আর আমার মায়ের সাথে থাকতে চেয়েছিলাম। কুহেলি দেখল কখন যেন ওর হাত থেকে পাতায় মোড়া আলু সেদ্ধ নিয়ে গিয়েছে কুনি। দূরে দাঁড়িয়ে বুভুক্ষুর মতো খাচ্ছে। তাহলে তুই বাকিদের মারছিস কেন? আমি না তোর নতুন মা?
তুই আমার প্রাণের বিনিময়ে ওদের সবাইকে ছেড়ে দে সোনা মা আমার। তুমি জানো না ওরা কি করেছে আমার সাথে, আমার মায়ের সাথে, আমার পাড়ার লোকেদের সাথে? কি দোষ ছিল আমার লোকেদের? মা গো, আমি পরে জেনেছি আমি তোমারই স্বামীর অবৈধ সন্তান ছিলাম। সেটাও কি আমার দোষ ছিল? তুমি ওদের ছেলে দিতে পারোনি, সেটাও আমার দোষ। আমায় ওরা বলি দিয়েছিল তোমার কোলে ছেলে দেবার জন্য। আমার হৃৎপিণ্ডটা কুবলে নিয়েছিল, যেটাতে শুধু তুমি আর আমার মা থাকতো। আমি ওদের ক্ষমা করব না। তাও ওদেরই বাঁচাতে চাও তুমি আমায় ভালোবাসো না? তবে দেখো কি করেছে ওরা। নিজের হাতটা বাড়িয়ে দিতেই একটা হাওয়ার ঝটকা এসে ফেলে দিল কোহেলিকে। টাল সামলাতে না পেরে কোহেলি পড়ে গেল মা মহামায়ার বিগ্রহের পায়ের নিচে। মাথাটা ঠুকে গেল তার, জ্ঞান হারালো সে। যেন ঘুমের মধ্যে দেখতে পেল কতগুলো দৃশ্য, কিভাবে রুদ্রনারায়ণ, শঙ্কর প্রসাদ নারায়ণ, তার এখনকার শ্বশুরের দাদুর বাবা ছিলেন ওই নায়েব মশাই, সবাই মিলে চুক্তি করে ওই মহাপাপ করেছিল। কিভাবে ওই ছোট্ট শিশু কুনিকে তারা হত্যা করেছিল। যেদিন পার্বতীকে গুলি করে মেরে ফেলল, তার পরদিন রাতে ওদের জমিদার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল কেউ। সবাই পুড়ে ছারখার হয়ে গিয়েছিল বেতপাড়ার মানুষদের মতোই। এ হয়তো মা মহামায়ার প্রকোপের ফল ছিল, কিন্তু নায়েব প্রাণে বেঁচে গিয়েছিল, যদিও তার শরীরের একটা অংশ পুরোপুরি বিকল হয়ে গিয়েছিল। তারপর থেকে ওই পোড়ো বাড়িতে আর কেউ থাকতো না। গভীর রাতে পোড়া দেয়াল বেয়ে টিকটিকির মতো ঘুরে বেড়াতো কুনি। অনেক পরে নায়েব মশাইদের বংশধরেরা এসে ওই জমিদার বাড়ি সংস্কার করে নিজেদের বাস শুরু করতে যায়, কিন্তু থাকতে পারে না বেশি দিন। শুধু কোনো অনুষ্ঠান হলেই সবাই আসে, সেরকম বেশি সমস্যা আর হতো না। সে বুঝতে পারে পুনর্জন্মের পর সে এই বাড়িতে আসবার পর কুনি তাকে দেখে, আর তার শিশু মন মাকে পাবার জন্য ব্যাকুল হয়ে ওঠে। জন্ম জন্মান্তরে তো শুধু শরীরের খোলসটাই বদলায়, আত্মা তো সেই একই থাকে। কুনি ঠিক চিনেছিল তার নূতন মায়ের আত্মাকে। ধীরে ধীরে জ্ঞান ফিরল। চোখ মেলে তাকালো কুহেলি, দেখে কুনির বিদেহী আত্মা ছল ছল চোখে তাকিয়ে আছে তার দিকে। তোমার খুব লেগেছে নতুন মা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনোদিনও দুষ্টুমি করব না। তুমি আমায় ছেড়ে চলে যাবে না তো? আমি তোমার বাড়ির লোকেদের মেরেছি এই ভয়ে, যদি আবার তোমায় ওরা মেরে ফেলতে চায় আগের বারের মতো, আবার তো তাহলে তুমি আমায় ছেড়ে চলে যাবে। আমি আর তোমাকে ছেড়ে থাকবো না মা। কুহেলিকে জড়িয়ে ধরতে যায় সে, কিন্তু হাওয়ায় হাত ঘুরে আসে। মাকে জড়িয়ে ধরতে পারে না সে। কুহেলির আর ভয় হয় না কুনিকে, সেও কাঁদতে থাকে ওর জন্য। হায় রে বিধাতা, মা সন্তানের মিলনের পথ বন্ধ, তারা পৃথিবীর 2 স্তরের জীব বলে। এই দৃশ্য দেখে কি মা মহামায়ার চোখও কি ভেজেনি? নিশ্চয়ই ভিজেছে। সেও যে মা, জগৎ জননী। আমি কথা দিচ্ছি, আমার বা তোর কোনো ক্ষতি ওরা করতে পারবে না। যারা অন্যায় করেছিল সেই জমিদারদের মা মহামায়া নিজেই শাস্তি দিয়েছেন রে। হ্যাঁ রে, তুইও ওদের ক্ষমা করে দে মা। ক্ষমা করলে শান্তি পাওয়া যায় রে কুনি। ওরা আর কেউ তোকে আর আমাকে আলাদা করবে না। আমি ব্যবস্থা করছি সোনা, আমার কথা শুনবি তো তুই? হ্যাঁ মা, আমি সব শুনবো।
তবে বেশ, আজকে আমি যাই। কাল আমি যা করতে বলবো তাই কিন্তু তোকে করতে হবে। করবি তো? আচ্ছা মা, আজ আমি আসি। বলে হাওয়ায় মিলিয়ে গেল সে। ভোরের আলো সবেমাত্র ফুটতে শুরু করেছে। জঙ্গলের বাইরে এসে কুহেলি দেখে সায়ন জ্ঞান হারিয়ে পড়ে আছে। সে সযত্নে তাকে তুলে ধরে। সায়ন উঠে বসে মাথাটা ডলতে থাকে। কি গো, কি গো, কোথায় ব্যথা, কোথায় ব্যথা হচ্ছে তোমার? একটু, কিন্তু কাল তুমি কোথায় অদৃশ্য হয়ে গেছিলে? আমি তোমায় ধরতেই পারলাম না। তারপর তো পড়ে গিয়ে উফ, আর কিছু মনে নেই। আচ্ছা, সব বলছি, সব বলবো। তুমি আগে ঘরে চলো, যেতে যেতে বলছি। সর্ষে ক্ষেতের আলপথ ধরে তারা দুজনে ঘরে ফিরতে থাকে। আর সব কথা সে সায়নকে জানায়, আধা গড়া সব। একটু ফ্রেশ হয়ে নিয়ে কুহেলি ফোন করে তার গ্রামের মুক্ত কাকাকে। তিনি সাধক, তন্ত্রজ্ঞ পণ্ডিত মানুষ। হ্যালো, হ্যাঁ হ্যালো কাকা, হ্যাঁ আমি কুহু বলছি। তুমি তুমি একবার আমার শ্বশুরের গ্রামের বাড়িতে আসতে পারবে কাকা? আজকেই। আমি ঠিকানা মেসেজ করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আজকেই, অত্যন্ত জরুরি দরকার কাকা। আচ্ছা আচ্ছা বেশ, স্টেশন থেকে তোমার জামাই তোমাকে গাড়ি করে নিয়ে আসবে। তুমি এখনই রওনা দিয়ে দাও। এখনই রওনা দিলে বিকেলের মধ্যে পৌঁছে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন রাখছি। তুমি তৈরি হয়েই বেরিয়ে পড়ো। বিকেলে মুক্ত কাকা এলে তাকেও প্রথম থেকে সব খুলে বলে সায়ন আর কুহেলি। তিনি গম্ভীর হয়ে সব শোনেন। সবই বুঝলাম। প্রথমে শিশুটির আত্মার শান্তি করাতে হবে, বেশি কিছুই আয়োজন নেই। শিশু মন কোমল, নির্মল গঙ্গা জলই যথেষ্ট। কিন্তু সে যদি তা স্বেচ্ছায় গ্রহণ করে তবেই, তাকে জোর করা যাবে না। শিশু হলেও বিদেহী আত্মা তো। হ্যাঁ কাকা, আমি যা বলবো সে তো সব শুনবে। তুমি নিশ্চিন্ত থাকো। রাত ঘনায়। কুহেলির কাঁধে এখন অনেক দায়িত্ব। গুনি, দেখ, আমি তোর মা, তোকে এসেছি নিয়ে যেতে। তুই চল ওই জমিদার বাড়িতে, যেখানে তোর ঠাঁই হয়নি। আমি সবাইকে বুঝিয়েছি মা, সবাই তোকে মেনে নিতে রাজি আছে রে। সত্যি বলছো মা? আমি ওই বাড়িতে তোমার কাছে থাকবো? হ্যাঁ রে হ্যাঁ, তবে একটা সমস্যা আছে। তোর জগৎ তো এখন আলাদা, তাই তুই বা আমি চাইলেও কেউ কাউকে ছুঁতে বা আদর করতে পারবো না রে। তার জন্য তোকে এই জীবন থেকে মুক্ত হতে হবে সোনা। তবেই তো তুই আমার কাছে আবার নতুন রূপে আসতে পারবি। বল, তুই এতে রাজি আছিস তো? হ্যাঁ মা, আমি রাজি। তোমার কাছে থাকার জন্য আমি সব করতে পারি। কিন্তু আমি কি করে মুক্তি পাবো? তবে শোন, তোকে আমার হাত থেকে একটু গঙ্গা জল খেতে হবে মা। খাবি তো? শেষ সময়ে সেটা তুই পাসনি বলে আজও তোর মুক্তি হয়নি। বল বল মা, খাবি তো? হ্যাঁ গো হ্যাঁ, তুমি নিজে হাতে বিষ দিলে আমি তাই খাবো হাসি মুখে। কোনি কোনি অমন কথা বলিস নে মা, বলিস নে। বলে হাত বাড়িয়ে অশরীরী কুনিকে জড়িয়ে ধরতে গেল কুহেলি। কিন্তু আচ্ছা চল এখন আমার সাথে, চল। মা আর তার অশরীরী মেয়ে চলল নূতনের পথে ঘোষবাড়ির উদ্দেশ্যে। কুনিকে শুধু কুহেলি আর মুক্ত কাকাই দেখতে পাচ্ছে। কাকা কমণ্ডলু করে মন্ত্রপুত গঙ্গা জল এগিয়ে দিল কুহেলির হাতে। কুনি, কুনি, আলু সেদ্ধ খাবি?
হ্যাঁ মা, খাবো। আচ্ছা খেয়ে নে, তারপর এই জলটা আমি তোর হাতে দেব, তুই খাস। সবাই দেখল শালপাতায় রাখা সামান্য খাবার আলু সেদ্ধটা হঠাৎ যেন হাওয়ায় মিলিয়ে গেল। কোনে কোনে, এই নে, এই যে জল, গঙ্গা জল, আর বল, মা মহামায়া আমায় মুক্তি দাও, মুক্তি দাও। আমি যেন আমার নতুন মায়ের গর্ভজাত হয়ে নতুন জীবন পাই, নতুন জীবন। কুহেলির দেওয়া কমণ্ডলু থেকে জলপান করতে করতে সেটাই বলল কুনি। আর 3 ফোঁটা গঙ্গা জলে মুক্ত হলো তার এত যুগের হাহাকার, অতৃপ্তি। বাতাসে মিলিয়ে যাওয়ার সময় দেখা গেল তার মুখে পরম পাওয়ার তৃপ্ত মিষ্টি হাসিখানি, আর একটা আলোর বিন্দু মিশে গেল কুহেলির শরীরে। অঝরে কেঁদে ফেলল কুহেলি। সায়ন তাকে ধরে নিল। 10 মাস পরে জানা গেল সুখবরটা। সায়ন আর কুহেলির কোল আলো করে ফুটফুটে এক কন্যা সন্তান এসেছে। ইতিমধ্যে জঙ্গল পরিষ্কার করিয়ে মা মহামায়ার মন্দির সংস্কার করা হয়েছে। দলে দলে সব গ্রামবাসীরা আসে মায়ের পুজো দিতে। আর মন্দিরের ফলকে লেখা কুনি মাতার মন্দির। এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের নিবেদন, মৌমিতা দত্তের লেখা গল্প কুনি। গল্পটিতে কণ্ঠে যারা প্রাণ দিলেন তারা হলেন শোভার চরিত্রে দেবলীনা বিশ্বাস, বিনির মা ও কুহেলির চরিত্রে কৃষ্ণকলি দাস, কুনির চরিত্রে আদ্রিজা দাস, বরদা এবং সায়নের চরিত্রে শুভম মিত্র, জনৈক এবং ডাক্তারের চরিত্রে রাহুল দাস, গুরুদেব এবং ডাক্তার ত্রিপাঠীর চরিত্রে অতনু ভট্টাচার্য, মুক্ত কাকা, বামাপদ এবং জমিদারের চরিত্রে অচ্যুতা সাহা, নায়েব এবং শঙ্করের চরিত্রে ছিলেন সৌমাদিত্য রায়, এবং গল্পের সূত্রধার এবং গল্পপাঠে ছিলাম আমি প্রবীণ মিত্র। এছাড়াও গল্পের স্ক্রিপ্ট রাইটিংয়ে ছিলেন অদ্রিজা বন্দ্যোপাধ্যায়। গল্পের পোস্টার ডিজাইনে ছিলেন পিয়ালি চ্যাটার্জি মল্লিক। অসাধারণ শব্দগ্রহণ ও আবহে ছিলেন তরঙ্গ স্টুডিও। আর গল্পের সমগ্র পরিকল্পনা এবং পরিচালনায় ছিলেন সম্রাট রায়। আপনাদের আজ কুনি গল্পটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। যদি আমাদের আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে একটা লাইক, এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার, এবং অবশ্যই বন্ধুদের সাথে গল্পটিকে শেয়ার করুন যেন এটি ছড়িয়ে পড়ে সবার মনে। তাহলে আজ বিদায়, আবার দেখা হবে পরের সপ্তাহে আরও একটি নতুন গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।